শুভ সন্ধ্যা সকলকে। আমার আন্তরিক শুভেচ্ছা আজকে যারা এখানে উপস্থিত আছেন। আমি প্রথমে আমার ছোট্ট একটা পরিচয় দিই। আমি মৃদুলাদি বলেই পরিচিত সকলের কাছে, মৃদুলা সরকার। তো আজকে যেটা হয়েছে, আমি হাওয়াজানের তরফ থেকে আছি। আজকে আমরা যে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 10-10 কবিতা। তো হাওয়াজান অ্যান্ড ক্যালকাটা কলড্রন এই দুজনের কোলাবোরেশনে আমরা এই আলোচনাটা শুরু করতে চলেছি। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আমি প্রথমেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকের উপস্থিত কবিদের। কবি হিয়া মুখার্জি, থ্যাংক ইউ হিয়া প্রেজেন্ট থাকবার জন্য। কবি অনিমেষ পাত্র, থ্যাংক ইউ। কবি সুমন সাধু, খুব ভালো হোক আজকে আপনাদের প্রোগ্রাম। কবি প্রশান্ত সরকার, ও খুবই আমার কাছের মানুষ। প্রশান্ত, থ্যাংক ইউ আজকে সময় করে আসবার জন্য। কবি দেবাঞ্জন দাস, থ্যাংক ইউ কবি দেবাঞ্জন। আমি একটু দুঃখিত যে আজকে আমি প্রেজেন্ট নেই আপনাদের মধ্যে, একটা বিশেষ কাজে আমি একটু কলকাতার বাইরে আছি। তো শুভেচ্ছা রইল আপনাদের প্রোগ্রাম, আপনাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে এগিয়ে চলুক। আমি রিকোয়েস্ট করব আমাদের হাওয়াজানের প্রধান কর্ণধার, কবি, আর্টিস্ট, পেন্টার সর্বজিৎ সরকারকে। আর আমি অনুরোধ করব ক্যালকাটা কলড্রনের তরফ থেকে কবি শুভ মৈত্র, কবি দেবাদ্রিতা বোস, প্লিজ অনুষ্ঠান তোমরা সুন্দরভাবে শুরু করো। নমস্কার। আচ্ছা, শুভ সন্ধ্যা। হাওয়াজানের তরফ থেকে আমাদের এই ছোট্ট জায়গাটা আছে রিড অ্যান্ড রাইট স্টোর। মূলত স্পেসটা কেন বানানো হয়েছিল সেটা আগেরবারে ব্যাখ্যা করা হয়েছে, বলা হয়েছে কিছুটা। এবারে যারা নতুন এসছেন তাদের জন্য ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে এটা মূলত আমাদের অফিস এবং বইয়ের দোকান ঠিকই, কিন্তু পাশাপাশি যেটা চাইছিলাম সেটা হচ্ছে একটা খোলাখুলি ডায়ালগের একটা স্পেস যেন তৈরি করা যায়, এবং যারা অন্যরকম ভাবেন, অন্যরকম দেখেন, অন্য কিছু বলতে চান, তাদের জন্য এই ফ্রি স্পেসটা আমার নিজের ধারণা মনে হয়েছিল যেটা জরুরি। তো সেই সূত্রে এই দোকানটা, মানে এই জায়গাটা তৈরি করা। এবং তার পরবর্তীকালে যখন আমার সঙ্গে আমার স্ত্রীও ছিলেন মৃদুলা, এবং যার কথা আপনি শুনলেন এতক্ষণ, তো এই দুজনে মিলে মোটামুটি এটা পরিকল্পনা করে এটা করা হয়েছে। এবং সেই সূত্রে তারপরেই দেবাদ্রিতা এবং শুভ যে সুন্দর একটা পরিকল্পনা নিয়ে এসেছিল যে আমরা যদি এরকম একটা কাজ করি যেটা 10-10, সেখানে গত 10 বছর ধরে কবিরা যারা লিখছেন তাদের যে বিবর্তনটা হচ্ছে তাদের নিজস্ব লেখা, তাদের ব্যক্তিগত জীবন এবং তাদের বাইরের যে পরিসর, এই দুটোর প্রভাব কোনোভাবে যদি তাদের লেখায় পড়ে থাকে, তাহলে কি সেটা কীরকমভাবে, কীরকমই বা তার চরিত্র বাঁকবদলটা কীরকম হয়েছিল সেটা নিয়ে যদি একটা আলোচনা করা যায়, এবং কিছু কিছু আমরা নতুন কোনো মানে উন্মোচনই বলা যেতে পারে, যে নতুন কোনো ভাবনার দিক আমরা খুঁজে পাই, যেটা আগামী দিনে কবিতা লিখতে আমাদের সকলকেই, হয়তো কবিতা বলে শুধু নয়, সাহিত্যের দিকেই আমাদের নতুন সাহিত্যকে বুঝতে সাহায্য করবে। সেই কারণেই এই রকম একটা স্পেস তৈরি করা, এবং সেই কাজটাই এখন করা হচ্ছে। দুটো জিনিস রেখেছিলাম, একটা হচ্ছে যেটা শুভর ভাষায় কী যেন, যেটা মানে হাইব্রিড, অর্থাৎ হাইব্রিড কেন, তার কারণ সেখানে হয়তো কবিতা পাঠ শুধু নয়, কবিতার সঙ্গে আলোচনা, সেটা নিয়ে ডিসকোর্স, নিজস্ব ডিসকোর্স, আলোচনাটা করে রাখা, আলোচনাটা চালিয়ে যাওয়া, এবং সেটাকে আর্কাইভ করা যাতে ভবিষ্যতে যারা পড়লেন তারা শুধু নয়, বাকি অন্যেরাও যাতে যদি প্রয়োজন মতো তারা সেটাকে শুনতে পারেন, দেখতে পারেন, ব্যবহার করতে পারেন। সেই কারণে আজকে আমাদের 10-10-এর দ্বিতীয় পর্ব। আজকের কবি যারা আছেন আপনার নাম শুনেছেন এক্ষুনি, আবার এখন তারা পাঠ শুরু করবেন। তো ওকে, লেটস ওয়েলকাম। ঠিক আছে, ধন্যবাদ। শুভ সন্ধ্যা সকলকে। আমরা শুরু করছি আমাদের 10-10 এই কবিতা চর্চার দ্বিতীয় পর্ব। আপনারা একটু আগে শুনলেন সর্বজিৎ দা কি বললো যে আমরা এর আগে কি করেছিলাম এবং কিভাবে এটা করি। তো আমি আরেকবার তাও যারা নতুন করে পড়ছেন তাদের জন্য আরেকটু ডিটেলে বলছি যে আমরা কিভাবে করি। সেটা হচ্ছে যে আমরা এই 10-10 এইভাবে ভাগ করেছি যে কবির তার নিজস্ব এই সময়ের কবিতা তারা কিছু পড়বেন, এবং তার 1 দশক আগেকার কবিতা তারা পড়বেন তার সঙ্গে। এরকম নয় যে একদম এক্স্যাক্টলি 10 বছর আগেরই হতে হবে, মানে 10 বছর আগের, আরও কয়েক বছর আগের বা এরকম, যাতে আমরা তার পুরো কবিতার জার্নি এখনো পর্যন্ত যা সেটা কিছুটা বুঝতে পারি বা কবি নিজেও আমাদের সামনে তুলে ধরতে পারেন।
এবং তারপর সেটা নিয়ে আমাদের একটু আলোচনাও হয়। আমাদের এটা ওপেন থাকে যে সবাই যে কারোর সেই কবিতা শুনে যে প্রশ্ন মাথায় আসে বা কবির নিজের কিছু বলার থাকলে সেটা বলেন, তো সেইভাবে আমরা চালু করি। এরম কিছু নেই যে এই কোন কবিতা আগে পড়বেন পরে পড়বেন, সেটা সম্পূর্ণ কবির নিজের ইচ্ছে মতন পড়তে পারেন। মানে এখনকার কবিতা আগে পড়ে শুরু করতে পারেন, আবার এটাও হতে পারে যে পুরনো কবিতা আগে পড়ে তারপর নতুন কবিতায় আসতে পারেন, তো সেটা তার হাতে। তো আমাদের এবারের প্রথম কবি দেবাঞ্জন দাস। আমি দেবাঞ্জনের একটা ইন্ট্রোডাকশন ছোট দিচ্ছি। দেবাঞ্জন আমাদের ০ দশকের কবি। দেবাঞ্জন বৈখরী ভাষ্য, ইন্ডিয়ারি, অপরজনের মতো ওয়েব ম্যাগাজিন পত্রিকার সম্পাদনার সঙ্গে ওতপ্রোত জড়িত ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের এই প্রাক্তনী কলকাতার দৈনিক সংবাদপত্রে নিয়মিত চলচ্চিত্র বিষয়ে কলাম লিখেছেন। স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র এবং তথ্যচিত্র পরিচালনা করেছেন। চলচ্চিত্র ও কবিতার আন্তঃসম্পর্ক নিয়ে নিয়মিত লিখেছেন পত্রপত্রিকায়। দেবাঞ্জনের প্রকাশিত কাব্যগ্রন্থ চেনা আনফ্রেম, এটি ওর প্রথম কবিতার বই, ২০০৯, এটি বৈখরী ভাষ্য থেকে বেরোয়। পরেরটি ২০১৪ বিল্লি বাদল, এটাও বৈখরী ভাষ্য থেকে বেরোয়। এবং তারপরেরটি একদমই নতুন, রক্সে বিচ, যেটা এই বছরই বেরিয়েছে ২০২৪ মুক্তাঞ্চল থেকে। তো আমরা এবার চলে যাচ্ছি দেবাঞ্জনের কবিতা শুনতে। শুভ সন্ধ্যা সকলকে। তো আমি প্রথমে পড়ে নিই। আমি বই অনুযায়ী পড়ছি। প্রথম যে আমার কবিতার বই চেনা আনফ্রেম, চেনা আনফ্রেম থেকে পড়ছি। চেনা আনফ্রেম মূলত লেখা হয়েছে, এখানে যে কবিতাগুলো আছে সেগুলো ২০০৫ থেকে ২০০৮ এই সময়কালের মধ্যে লেখা হয়েছে। তো আমি সেখান থেকে কয়েকটা কবিতা প্রথমে পড়ছি। ভেজা হারমোনিয়াম। মিয়া কি মল্লার শুকোচ্ছে মাঠ ভোর, বেহুল হওয়া যত ফিতেতে বিকেলে স্কার্ফি রোদ মস্করা করছে পায়ের আঙুলে আঙুলে। এক ডুবে সমস্ত পদ্ম ফুটে ওঠে, ওহ কি চলকেছে ভেজা হারমোনিয়ামে শেষ ট্রেনের আলো। নোটেশন। ভাত মাখার শব্দ থেকে তোমাকে পাওয়া, এই যে আমি ভাবতাম কিছু রোদ হেলে গেলে জানলার ঘুঙুর নড়বে, তখনও কোরাপুট আসেনি। সদ্য স্টার্ট নিচ্ছে যাবতীয় স্টিমার, শব্দ লাগছে জলে, টুইডে টুইডে শব্দ। ইতিমধ্যে মাইনরে, বলতে গেলে তাঁবু ফেলার ডায়েরি তো বহুদিন। কুয়াশা চাদরে খসখস খসখস। দেখো রোদ পোয়ানোকে দেখো, ফ্রিতে পিয়ানো পড়ছে কলে। আর মুনগুন মুনগুন সলিলে সন্ধ্যা লেগেছে। একটা সিরিজ আছে উপনগরী, তার থেকে একটা কবিতা পড়ছি। হরবখত শীষ ছোঁয়াচ্ছে ধানের উপাখ্যানে নড়বড়ে সেতু। নেহরের বিস্ময়ে ছায়া ধোয়ার সকল অভ্যাস সাইকেলের ক্রিং শব্দে খাল পেরোলো। হয়তো সকল ডাম্পারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত গড়িয়ে যাবে। শালবনের তেহাই থেকে একরাশ শিশু বেলুন লাফিয়ে উঠবে সমে। জল ও জাহানারা সিরিজ রয়েছে এই বইটাতে, তার থেকে দু একটা কবিতা পড়ছি। বৃষ্টি ছেড়ে গেল, শহরকুচির খাম্বাজ ঝাড়ছে জানলা। এখন বুঝি মে মাসে হিন্দি শেখাটা ভুল হয়েছিল। কি দরকার ছিল অত হাতের? না শোনাগুলো সব দলমা নিল, ঝুঠা কৌতুক গুলে দিল নদীটার নামে। তার চেয়ে আমাতে খুবসে নাম্বার ঘোরাবো আর বাউবাব বাউবাব লিখব। শালা ফুলের একটি দল জোর ঢিল মেরে গেছে। জাহানারা একদিন মেঘ হবে, তুমি দেখে নিও। যমুনা চিস্তির দরগা ছাড়িয়ে এ মোমবাতির আলো অনেক। ভুল করবে, বালিকা ভাববে, তবু হাওদা চড়ে যে সাঁঝ এলো তার পেছন নিয়ে কেউ ভাববে না। এমনি দুর্গের ছায়া বড়, আর মেদুর জাহানারায় ব্যাং ডাকে খুব। লিলি ফুলও হয়তো ফোটে, তবে হাজারে হাজারে নয়। কারণ জাহানারা থেকে টিপটিপ আর গুবগুব দুই হয়। বর্ষার সাথে আমার সম্পর্ক অনেক দিনের, আর যেদিন পেট হলো
সেদিন থেকে জানলাম ভূপাল, তার বাবা গোপাল আর তার বাবা মহিপাল। বাবা নিয়ে এত বাড়াবাড়ি মানুষেরই আছে, সবাই তো জাহানারা নয়। মোমকে আলো ভেবে ভুল করে বারবার। চরণ ধরিতে, জাহানারা সিরিজেরই একটি কবিতা। চরণ ধরিতে মুদ্রার দোষ হয়, যেমন জাহানারা এক তোয়ের অভ্যাস। যে বিকায়েছে নিজেকে তাকে তো যেতেই হবে ডোর টু ডোর। তবু জ্যোৎস্নাকে অসফল বলে না কেউ। বৃষ্টির মাঝে মাঝে নেহাত্তা শালুক ফুল, যমুনা থেকে যমুনা পাড়ের যে ঘন ঘটা, কি তার তসলিম। এখানে বদলাবে সমীকরণ, পতঝড় থেকে জলটুঙি হয়ে ঢুকে যাবে এক অমোঘ রানওয়েতে। বাট বেলাডিং, ওহে বেলাডিং, পার্ক শেষ হয়ে যখন রেলিং শুরু হবে তখন কি আকাশে মেঘ ছিল বা ছিপছিপে হলুদ ট্যাক্সি? নেক্সট বই, এটা হচ্ছে বিল্লি বাদল। বিল্লি বাদল লেখা হচ্ছে 2009 থেকে 2013 এই সময়ের মধ্যে। এখানে সিরিজ আছে একটা, মনা বেড়াল। প্রথমে তার থেকে দু একটা কবিতা পড়ি। সঘন গল্প, মেঘবুরু আর রোদের পেঁয়াজ, ওলো সই ফাটা বাঁশ থেকে যে পিদিম একান্নবর্তী তার দিব্যি। রাত বিরেতে আমি একলা হাঁটি, বেদানা হই মাঠে ঘাটে। আর ঠুনঠুন করে যে বর্ষা ঝরল তার অঝোর আমাকে চিমটি কাটে। আমি স্মিত হই, পিংপংয়ে হেলান দিয়ে দেখি বিকেলের মল্লারে নকরি করছেন বাবা তানসেন। এ বাজনায় যদি থাকে প্রিয়তম জলজ কথারা, যদি গড়ায় তবে নাজুক এক মিরর ভিউ। নদী থেকে উঠে আসছেন রাজকন্যে, আর বুড়ো মেঘেরা সব্বাইকে নিয়ে যাচ্ছে হালুমের দেশে। আর একটা কবিতা একই সিরিজের। সমস্ত ঢেউ তার স্তব্ধতাকে লক্ষ্য করে। এখন আমি চিনতে পারি ওই খেজুর পাতা লজ্জা, শরীরের সব তারিখ, তবু ঘাড় ঘোরাতে পারি না, বা হালকা হওয়ার জন্য হালুম। মনে হয় বালিতে তালিম দিতে শীতকার এসেছে, আর হাঁটার মানে বদলে দিচ্ছে চন্দ্রহার। হয়তো এভাবেই হয়, ঘুম ভাঙার পরে টোল পড়ে ঝাউবনে, পায়চারিতে লুকিয়ে থাকে উপুর, যেন এখনই বোল্ডারের অবজ্ঞা ভাঙবে, আর উহু বলার জন্য লুটুপুটি খাবে বিচ রাস্তা। এসব তালসারি রাতে আমার খুব সমুদ্র পায়। মনে হয় এক দমকা দিয়ে দেখে নেই টোলের পাশে ওই ট্যাঁপাকুলটিকে। আরেকটা সিরিজ আছে তোমাকে লেখা, তার থেকে একটা কবিতা পড়ি। কথাগুলো আমি মাঠে ঘাটে ছেড়েছি, ওরা ধান পুঁতে ফিরে আসে। খুব সে রান্না হয় হুমহুনায়, দোলার টানে ফেরে না কেউ কেউ, বড় ফুর্তি হয় এ পর্যন্ত। আমার কামারশালা, আমার হাপুস নয়ন, গাছের বেয়াক্কেলে কি ঝঞ্ঝাট, চোখ মোছো বলে শব্দ মুছি। জন্ম মৃত্যু ঝাড়পোঁচ, শীতে তোলো বর্ষায় ভেজাও, এ তো নিত্যদিনের। সেই যেন বনের গ্যালারিতে ঘর, হাত ছুঁয়ে অচেনা শিশির। এই আরেকটা কবিতা এই সিরিজের। আমার আলো আমার থাকছে না, বৃষ্টি ছেড়ে যাওয়ার সময় এরকম মাঠঘাট আকছাড় দেখা যায়। তেরি ভালোবাসার মা কি, খালি চুমু খাবো বলতে ঘরদোর হাঁসের প্যাঁক প্যাঁক সব শালা সন্ধে হলো। তার চেয়ে প্রবল এক ঘণ্টা হই, হাসি নয় মোরগের দিব্যি। সেদিন বনরিক্সা, আকাশ লাল, শুধু থরথর নিয়ে সন্ধ্যার আশকারা বাজে চোখে। আর একটা, যেসব ভোরে শব্দরা প্রেস থেকে ফেরে না, সেদিন রোদ খটাখট কবিতায় নির্ভাসী। ছবি লাফাচ্ছে লাফাচ্ছে নীলের মুভিটোন, এখানে একটু জোলাম দেই, বসো গল্প করো পাখিকুল। বৃষ্টি দিলে যখন বয়ে যাওয়ার প্রতীক কী দরকার, দুঃখ পেল জল ডাকের নিজস্ব আওয়াজ। জাহাজ প্রকল্প থেকে তাই প্রজাপতিদের ছুটি, খুদে খুদে আজ রং মিলান্তিয়া বাঘ ডুবাডুব। নিটোল বোঝাতে কেন স্তন আসে, অলৌকিক সে পানপাত্র, ঈশ্বরও এবার জলে পড়বেন। স্প্রিং খাট বলে একটা সিরিজ আছে, সেই সিরিজের একটি কবিতা।
টোল পড়ে গেলে যে কোনো কালকে আগামীকাল ভাবি, কেননা নদীর ঘোড়া আছে আর অসহ্য হয়েছে নিদাঘ শাড়িটি। আঁচল বরাবর তার বেচারা হাওয়া, হামি দেই হিবিস্কাসি মামলেট। মাথার দিব্যি দিয়ে তো কেউ বলেনি আমাদের কথা বলো, তবু ছবি আঁকতে গিয়ে হ্যালো কেঁপে যায়। বহুবার শুনেছি সেই ডাক। হাঁস কই, ঘুঘু কই, ধানগুলো যে পেকে হলুদ হয়ে গেল। এই কিছুক্ষণেই টিআই প্যারেড সেরে সানি বোরখা পরবেন, আর সন্ধ্যা হয়ে গেছে বলে সন্ধ্যায় রোজ রোজ পাউডার লাগবে। যেন গাছেদের সহেলি হাওয়া প্লুরাল হবে একদিন। সব পরিচয় তখন আচম্বিতের ভাইরা ভাই। অপেরা বলে একটা সিরিজ আছে, সেই অপেরা সিরিজের কবিতা। কথা বলছি আর টুকিটাকি রোদ এসে পড়ছে পাখিতে। ভাষাকে এখন 3 মনে হয়। অনির্বাণ বল করছে, অনির্বাণ পেপার পড়ছে, অনির্বাণ বমি করছে। এভাবে নদীর কাছে অপেরা খুঁজছি জুৎসই। ছাপোষা হব। মাঠে মাঠে সূর্যাস্ত, পোষা প্রমিস আলো হয়ে ফিরছে। আম জাম কাঁঠাল আসবাব হয়ে আছে না পড়া চিঠিরা। অপেরা 2। সম্পর্কের জন্য গলে যাওয়া মোমবাতির দুনিয়া। আলোখই বিন্নি ধানের চাল। সমুজ্জ্বল বললে নীল মনে পড়ে, হেঁটে যায় সমুদ্রের দিকে। ছেলে হলে অ, মেয়ে হলে আ। এই ধানক্ষেত দীর্ঘ হবে। 2 মেগাপিক্সেল কুয়াশা, বাগান থেকে বর্ণরা বেরিয়ে খেলনা রোদ্দুর কিনবে। আজ তবে দুব্য ঘাস, বৃষ্টি হয়ে ঝরে পড়া। এটা শেষ বই। রক্সি বিচ বইটির নাম। বইটা লেখা হচ্ছে রিসেন্ট টাইমেই, প্রায় সময়কাল লিখিনি, হ্যাঁ লিখেছি 2015 থেকে 2023 এই সময়ের মধ্যে লেখা। এই যে মানে নাম সিরিজ আর কি, যেটা রক্সি বিচ, সে রক্সি বিচ সিরিজ থেকে পড়ছি। হেঁটে যাওয়া ঘুম হয় কখনো, যেমন আদেশপ্রাপ্ত মেঘ বরাবর হিসি করে আকাশ। হয়তো সেও বলে আমাকে শব্দ করো না, বরং এসো না ফরাসি তরুণীর মতো আলগোছে বেনামি রাস্তা হয়ে যায়। ডাকলে না হয় বকুলি বলো। শুধু মদ নয়, ঝুড়ো বালি আর সাবলীল মাংসকে সমুদ্র দিতে হয়। তারা কথা বলতে বলতে ভালোবাসবে, হাঁটার শেষে আরাম পাবে তাঁত। শোনো, বলতে এসেছিলাম আমারও জলতেষ্টা পায়, হাতের তালু বেয়ে রক্ত পড়ে মাটির দিকে। আর একটা কবিতা। রোদের কামড় আর সিবিচের মাঝে আলগা পোশাকের জানলা আছে। সবুজ রেনকোট দাও আমাকে। ডাক ছাড়িয়ে ওই জলের বিডিএসএম। তোমাতে মেঘ ডাকলে খুশি হও। দুপুরের গামছা খুলছে, মম করছে তীব্র মেয়োনিজ। আর হাওয়া থেকে, পামের আলো ছায়া থেকে ওরা বলছে কাছে আসার সীমানা বাড়াতে হয়। তখন সামনে পিছনে শুধুই সমুদ্র। রোদ চশমা, বাহারি পেপার হুইল, এরা কেন আমায় ছবিতে রেখে চলে গেল। রাতের আঙুল বলে একটা সিরিজ আছে, সেইটা থেকে একটা কবিতা পড়ি। আর্তনাদ করতে করতে আতাফলের নাম কিন্তু পাশবালিশ হয় না। আমি বুঝি তার ভাই হয়েছে, ঝগড়ায় কাটে প্রতিদিন। রাতের ঠেকা দিয়ে যে ভোর নামে, সে রাতকেই পাত্তা দেয় না। আয় মধু কৈটভ, বেওয়ারিশ উষ্ণতা। আকাশ থেকে রং জ্বলে যাবে বলে দেয়ালা নিভিয়ে দিচ্ছে। হতেই পারত দেওয়াল এগিয়ে আসছে, চাপা পড়ার আগে ছোট হয়ে গেছে মাঠ। একথা বুঝতে আমি ফ্যানকে বিয়ে করেছি, শব্দ ছুঁচ্ছি জনান্তিকে। এই আকাশের নিচে ছোট হয়ে যাচ্ছি, ভেবে রোজ তালা লাগাই আঙুলে। হৈ হৈ করে সব সকাল। আমি না হয় মানুষ, এই জামা পরিচ্ছদ ভরসা দেয় আমাকে। ঘুম না ভাঙলে রাতকে ঠিক খুন করতাম, কামিনী ফোটার গন্ধ পোয়াতাম উঠোনে। এমন আঙুলেতেও উংলি সাজে, লেখা ফেটে যায় অবলীলায়। মোড়ে ভেসে ওটাকে বলি রতি, কত কিছু সয়ে যায় ভোরে। আলোর দানাদার,
অবিদিত, রজনীগন্ধা, দিনাবসান, ডোবার মতো পুকুর ভালোবাসে নিঃশ্বাসকে। একটা সিরিজ আছে করোনার দিনগুলিতে, সিরিজটা পড়ি। একা হওয়া নিয়ে হাঁটতে হাঁটতে জোছনা চলে গেছে বহুদূর, আমি তার চিহ্ন খুঁজি ধুলোয়। মাটির কাছে কুঁজো হয়ে দেখি নেই চায়ের দোকানে আড্ডা বসেছে, সেখানে সিটি দিল লোকাল ট্রেন, বুঝি গাওয়া হবে দেশরাগ। আর আলো চেপে দাঁড়িয়ে থাকি আমি, মানুষের চোখ থেকে ফুরনো ছায়া দেখি, নিভে যাওয়া আগুন ঘিরে ঠান্ডা হচ্ছে জল। চাঁদের ছায়া হয় না একথা বুঝে মানুষ অজু করে, মিশে যায় জলের বহতায়। পরের কবিতা। খুব কাছ থেকে এত আলো আলো করো, আগুনের কথা তো বলো না। দুঃখকে চিনব বলে লাট্টু লাটিম তুতো ঘর বিছানা, একটা দুঃখের নাম নীলবন, একটা নীলবনের নাম রামাকৈবত। তির্যক তাকানোর মতো দীনবন্ধুরা যায় আসে, আর দুঃখের টোটেম হয়ে নিজেকে ইশারা করি বারবার। খুব কাছ থেকে এত আলো আলো করো, আগুনের কথা তো বলো না। দুঃখকে চিনব বলে লাট্টু লাটিম তুতো ঘর বিছানা, একটা দুঃখের নাম নীলবন, একটা নীলবনের নাম রামাকৈবত। তির্যক তাকানোর মতো দীনবন্ধুরা যায় আসে, আর দুঃখের টোটেম হয়ে নিজেকে ইশারা করি বারবার। এ প্রকল্পে দুমুঠো ভাত, শান্ত পাড়া, জললাগা পাতি হাঁস নিজেকে জ্বালিয়ে টেরাকোটা করেছে। ঠান্ডা করতে বরফ দিয়েছিলাম, আজও সেখানে চোখ লেগে আছে। ওই করোনার দিনগুলিতে সিরিজেরই কবিতা। উবু হয়ে বসেছে দূরত্ব, শুধু রাস্তা আর আলের আকাশ উবু নয়। জাগতিক সে দূরত্ব মাপায় হুল্লোড় হয় খুব, ভিয়েনে রসগোল্লা চাপে। সূর্য নেমে আসে পৃথিবীর একান্ত কাছে। আমরা হাসতে হাসতে দেখি বিঘা দূরত্বে সরকিতে ফাটা মাথায় বর্গার ঘাস হয়েছে দুগাছা, তার সবটুকু কেবল সবুজ নয়। বৃষ্টি হলে ভোর ছোট হয়ে আসে, দেখার অলৌকিক কানে চলে আসে। ফোনের দূরত্ব মাপতে আসে চেইনম্যান, দরজা খোলো, হেক্টর ঘুমিয়ে পড়লে যে। কোথাও অনুশোচনা নেই। ঠান্ডা সবুজ থেকে পোকারা উড়ে এসে জিজ্ঞেস করে নাম, সাকিন, তহসিল। আমাদের লৌকিকতা সরকির রক্ত মোছে। খোকা ভালো আছো? বাবা কেমন আছে? বিস্তৃত ধান্যক্ষেত্রে দুদণ্ডের চাঁদ যেন স্থায়ী হয়েছে। পেঁচা ডাকছে নৈরিতের নিম কুহকে। মাঠ থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে অমল ও ধবল। তুমি চাইলে এই কান্নার মাঝে আমি সত্যিই দরজা খুলতাম। লুই বুনুয়েল আমাদেরই পৃথিবীতে থাকতেন, ছবি করেছিলেন কয়েকটি। রিসেন্ট কবিতা পড়ি এবার। এগুলো রিসেন্ট কবিতা, মানে নাম নেই আর কি, নাম দেওয়া হয়নি। ফিরতি হাওয়া সোজা করে দেবে এমনটা সমুদ্র কেন ভাবে না বলে শুরু করেছিলাম। রাত হয়েছে, মেঘেরা ত্রিপল টাঙাচ্ছে আসমানে। ভাষা ঝরে যাবে, বর্ষার আগায় জবান। বলো না ওকে গা ঘামাতে, অন্যের খিচুড়িতে টাকরার আওয়াজ বন্ধ করতে। মাংস বেশি হলে পংক্তি নিজেই বিসমিল্লা করে। এ দৃশ্যে সন্দেহ একলা বসে। আর কি লিখব না সঙ্গতের কথা? মেঘের বিদ্যুৎ ঝনঝন করছে না, দু চারটে শব্দ কি তুলে নেব? অকারণে লিখে ফেলি এসব, কথার হুল্লোড়ে দেখা অকারণে বেশি বাঘবন্দি। হাঁটি হাঁটি দিন ঝাড়ছে, চাষ করা দিন আমার। পাজামায় সূর্য ইয়ার্কি দিচ্ছে খুটখুট। এমনও হয় চারদিক জলে ডুবে গেছে, ফুলকুমারীর বন্ধু ফুল নিয়ে এসেছে, তবু তার সব গন্ধ মিশে যাবে বলে নাক ঘামতেল ফেলছে না। এমন চৌমোহনীতে বিকেল চোখ মারতে গিয়ে মেঘে মেঘে ধাক্কায় দুরস্ত বসেছে মাথায়। এদিকে সব আলোর পটি বলে ঘুমোতে চাইছে জাগার আয়োজন। এগুলো ক্রিয়েটিভ কিনা জানতো বাপজানরা।
এখনও তাই চড়ুইয়ের বুকে দিল্লাগি করে আকাশ, জান ধুকপুকায়। হেই শালা পাখিরা জলে নামতে জানে না বেনির খেলা। কখন যে নামতে নামতে আকাশ বৃষ্টিতে হারিয়ে গেল, তাকে এবার বিলোই কিভাবে? পরিবারে রাষ্ট্র সাঁতলায়, রাষ্ট্রে পরিবার, শস্যের ঝাঁঝ লাগে বাপজানের নাকে। নিজেকে বিশ্বাস করি এখনো কুকুর ডাকে বলে, এক কেমন আছো ঘিরে থাকে জব্বর। 4 নম্বরে আমার কি হবে টলটলে রাস্তায়। সকালে কত ভেবেছি ময়দানে মহুয়ার গাছটা ঝেড়ে দেব, নিসর্গকে রিফিউজাল ভেবে জানলা খুলবে সপাটে। আহা কি শিরশিরে ফোরপ্লে, এক গাছকে জল নিয়ে নিচু ছায়া কুড়োতে দেখি। পড়ে যাওয়ার আগে আবার জনি বলো না, কতদিন পর শব্দ হয়েছে, সমুন্দির পো ডেকে কাঁটা ফুটিয়েছে বেগুন গাছ। আর বেশি লিখলে চুমুর লিঙ্গ জেনে যাবে সবাই। ঘুমোলে? এবার আমরা অনেক দীপাঞ্জনের সঙ্গে একটু কথা বলবো দুজনের কবিতা নিয়ে। সবার কারোর যাদের প্রশ্ন আছে নিশ্চয়ই তারা প্রশ্ন করবে। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আমরা 10-এ 10 যে ভাবনাটা নিয়ে শুরু করেছিলাম, আমি দেবাঞ্জনের কবিতার বইয়ের সময়কাল দিয়ে দেখলাম যে প্রায় হুবহু মিলে যাচ্ছে। প্রায় শেষ দুটো বইয়ের মধ্যে প্রায় 10 বছরেরই একটা ডিফারেন্স তো রয়েইছে। এমনকি লেখার সময়ের ক্ষেত্রেও অনেকটাই ডিফারেন্স রয়েছে, মানে যেগুলো পড়লাম। তো সেই ক্ষেত্রে মানে এবার দেবাঞ্জনের সঙ্গে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি যে ওই ফেজটা যখন ছিল, যখন লেখার, আর এই যে তুমি এখন আবার লিখতে ফিরলি, যে এবং লেখা শুধু নয়, লেখার সঙ্গে বইটা ছাপা, বইটা বেরোনো, এবং এটার যে যাপন, এর ডিফারেন্সটা কী? মানে এটা মানে যে প্রথম যে বইগুলোর যে যাপন ছিল আর এই যে রক্সি বিচ, এর ডিফারেন্সটা কী, এবং এই চেঞ্জটা তোর মানে কী হলো, মানে কীভাবে হলো? চেনা আনফ্রেম যখন লেখা অ্যাকচুয়ালি, তখন আমরা মেসে থাকি, মেস থেকে জাস্ট বেরিয়েছি এরকম একটা সময় চেনা আনফ্রেম লেখা, মানে ওই 2010-এ বেরিয়েছে, কিন্তু ওই যে সময় কবিতাগুলো লেখা হচ্ছে তখন আমরা ম্যাক্সিমাম সময়টা মেসেই থাকি, যাদবপুরে পড়ি। এবং আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে কবিতা লিখেছি এরকম বিষয় নয় আর কি। হ্যাঁ, নানা রকম কালচারাল অ্যাম্বিয়েন্সের মধ্যেই ছিলাম। এই টুকটাক লিখতাম, একটু নাটক লিখলাম, একটা কবিতা লিখলাম, যে আমি খুব সিরিয়াস এরকম কোনো ভাবনা চিন্তা আমার ছিল না যে আমি লিখবো আর কি, বা কবিতাটাই লিখতে হবে, বরঞ্চ অন্য কিছু করার একটা ইচ্ছে ছিল আর কি। একটা সময় ইচ্ছে ছিল যে হোল টাইমার পলিটিক্স হবো, পলিটিশিয়ান হবো আর কি, সেরকম একটা ইচ্ছে ছিল। সেই নিয়ে যাদবপুর আসা নিয়ে, এই যে লোকটি বসে আছে আর কি, অনির্বাণ চট্টোপাধ্যায়, এই আমার ক্লাসমেট আর কি। তো এর চক্করে পড়ে আর কি কবিতায় ঢুকে পড়া। তো মানে তখন থেকে কবিতাটা লিখবো আর কি, এরকম একটা ভাবনা শুরু হওয়া। এবং আমাদের মেসে সেই সময় এই লোকটি থাকতো, আর একটা লোক যে মরে গিয়ে বেঁচে গেছে সে থাকতো, তার নাম অমিতাভ প্রভুরাজ। হ্যাঁ, তো সে একটা অসাধারণ যাপন ছিল। হ্যাঁ, মানে সেটা যাপনটাই একটা অসাধারণ ব্যাপার। অনিমিকরা তখন আড্ডা মারতাম হিন্দু হোস্টেলের কলেজে আম গাছের নিচে। তো সেইটা করতে করতে আস্তে আস্তে কবিতার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া আর কি। তখন তো অ্যাকচুয়ালি সেরকম কোনো ডেফিনিট পোয়েটিক ল্যাঙ্গুয়েজ তো গ্রো করেনি আমার, এবং আমি যে খুব কনসাসলি তখন সেটা সন্ধান করছি এমনও বিষয় নয়, বরঞ্চ তখন আবার এখনও অনেক ক্ষেত্রেই আমার কাছে কবিতা মূলত এক্সপ্রেশনের জায়গা আর কি। ভাই, আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা নিজেকে কমিউনিকেট করার প্রয়োজন পড়ছে, আমি সেখানেই যেতে চেয়েছি। তখনও সেরকমভাবেই যাওয়া। সেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেষের সিরিজে এসে একটা ল্যাঙ্গুয়েজের কাছাকাছি পৌঁছানোর একটা জায়গা, একটা ছাপ রয়ে গেছে। পরের যে বইটা আসে সেটা বিল্লি বাদল, সেখানে ল্যাঙ্গুয়েজের অন্য একটা কাজ করা রয়েছে। সেই কাজটার জন্য অনেকটাই বারিন ঘোষাল এবং তার যে কবিতা ভাবনা, তার কাছে অনেকটা ঋণী বা ইনফ্লুয়েন্সড বলা যায় আর কি। সে কারণে শব্দ নিয়ে বা ধ্বনিময়তা নিয়ে সেখানে অনেক কাজের পরিমাণ বেশি বিল্লি বাদলে। সেটা আবার লাস্ট এবং বিফোর লাস্ট সিরিজ থেকে সরতে শুরু করে দেয়, এবং সরতে সরতে যখন লাস্ট সিরিজটাতে আসে, তখন যে জায়গাটাতে আমি আসি সেটাই মোরলেস আমি কন্টিনিউ করছি। সেই কন্টিনিউয়েশনের মধ্যে
যখন রক্সি বিচে এসে পৌঁছাই তখন আমি খুব স্পষ্ট যে জায়গাগুলো তৈরি করার চেষ্টা করি, যেগুলো আগে কোনো কোনো কবিতায় অস্পষ্ট ছিল বা আমি খুব একটা কনফিডেন্ট ছিলাম না, সেগুলো আসে। সেটা হলো যে আমার চারপাশ, আমার বেঁচে থাকা আর কি, এবং সেই যে সামাজিক রাজনৈতিক কথাবার্তা, ভাবনা চিন্তা, সেগুলোকে আমি নিয়ে আসি ইন আ সেন্স, নট ইন আ সাবজেক্টিভ ওয়ে আর কি, রাদার মানে নট ইন এ কন্টেন্ট লাইক ওয়েতে আমি নিয়ে না আসলেও কিন্তু সাবজেক্টিভ একটা ইন্টারাকশানের মধ্যে করে সেগুলো আমাকে যেভাবে সেগুলো এফেক্ট করছে এবং আমার সেই সম্পর্কে যে ভাবনাগুলো আমি যেভাবে বুঝি সমাজ, রাজনীতি এবং আমার চারপাশ, আমার নিজের বেঁচে থাকাটা, সেইটা নিয়ে আসার চেষ্টা করা। এবং সেটা করতে গিয়ে ল্যাঙ্গুয়েজের কিছুটা চেঞ্জ হয়েছে। যেমন এই মুহূর্তে আমি এই রিসেন্ট যে কবিতাগুলো লেখার চেষ্টা করে যাচ্ছি আর কি, যে ল্যাঙ্গুয়েজের কাজটায় পৌঁছানোর চেষ্টা করছি, সেটা আমি তো কলকাতার মানুষ নই, মানে কোনো দিনই ছিলাম না, আমি কলকাতায় পড়তে এসেছিলাম। তো আমার যে স্পেস আর কি, আমি যেখানে বড় হয়েছি আর কি, সেই ল্যাঙ্গুয়েজ এবং নন আরবান ল্যাঙ্গুয়েজের এক্সপ্লোর করা, তাকে আরও এফেক্টিভলি এবং ক্রিয়েটিভলি, পোয়েটিক্যালি কবিতায় নিয়ে আসার চেষ্টা করা, এই কাজটা করার চেষ্টা মানে করছি। তোর এই কবিতার বইটা অনেক বেশি দেখতে পেলাম, মানে শেষের দিকের ইয়েটাতে। এটা তোর আগের উদযাপনটার মধ্যেই হয়তো ছিল না, বা একসঙ্গে তোরা যেটা করতিস হয়তো সেই জন্য তখন মানে তার ছাপ পড়েনি, কিন্তু এটা একটা ডিস্টিংক্ট চেঞ্জ এই ক্ষেত্রে। মানে তুই রক্সি বিচের ক্ষেত্রে, রক্সি বিচের এসে দেখছি তোর ভাষা। আবার আরেকটা চেঞ্জও দেখছি, দেখ মানে এটা আমার একটা প্রশ্নও রয়েছে, কারণ আমরা এখানে কবিতা নিয়ে যেমন আলোচনা করছি, কবিতার প্রকাশ তার সঙ্গে যাপন নিয়েও আমরা আলোচনাটা করি। ধর তোর আগের বই পর্যন্ত ছিল বৈখরি ভাষ্য এবং একটা যৌথ যাপন। এই প্রথম বোধহয় তুই একটা বই করলি যে বইটা অনেক পরে এবং একটি নতুন অন্য প্রকাশনা, তাদের সেটাও অল্টারনেটিভ, কিন্তু তারও তার একটা আলাদা বাবার ভাবনা চিন্তা রয়েছে। তো এই ভাবনা চিন্তার দুটোর মধ্যে পার্থক্যটা কী যদি বলিস, এবং এখন যারা ধর এই ধরনের অল্টারনেটিভ, তারাই মানে তাদের ভাবনাটা কী, এবং তুই তাদের সঙ্গে যুক্ত হলি কী হিসেবে, মানে কীভাবে কী ভাবলি এই বইটা করার ক্ষেত্রে? বা একসঙ্গে যখন মানে আমি অনেকদিন পর দেখলাম যে লিটল ম্যাগাজিন মেলাতে, বই মেলাতে তোরা আবার সেই আগের মতন একটা ওই মুক্তাঞ্চলের একটা টেবিল নিয়ে বসে ওরা কবিতা বিক্রি করছে। আমি মানে গত 4-5 বছরে তো আমাদের কেউই এইভাবে বসে আমরা করিনি বই, তো বই নিয়ে মাটিতে বসে ইয়ে করা, তো সেটাই বা কেমন এবং সেটা কী হলো? মানে সেটা সত্যি আমরা কেউ করছি না আর এখন, মানে তুই দেখলাম আমাদের মধ্যে যারা এখনো করছি। অ্যাকচুয়ালি মানে বইখড়ি আমরা যখন করতাম, আমরা তো বইখড়ি ফেরি করতাম বইমেলায়, আমি অনির্বাণ, আমরা দুজনেই মূলত ফেরিটা করতাম। ওই ইউবিআই প্যাভিলিয়নের সামনে ঘুরে ঘুরে যত লোকজন ওখানে চা খেত আর ওই নানা রকম খাবার দাবার খেত, তাদেরকে গিয়ে বলতাম আমরা একটা পত্রিকা করেছি দেখবেন। তো আমরা ফেরিই করেছি, মানে আমরা কনফার্মিস্ট কোনোদিন সে অর্থে ছিলাম না। এবং বইখড়ি যতদিন চলেছে, এখন তো বইখড়ি চলছে না, বন্ধ হয়ে চলছে, ততদিন আমরা বইখড়ি থেকেই কাজ করেছি, একসাথে কাজ করেছি। একটা সময়ের পরে বইখড়ি বন্ধ হয়েছে, তারপরে ইন্ডিয়ারি নামক আমরা একটা ওয়েবজিন করতাম, সেটা অনেকেই ছিল, বইখড়ির অনেকে সেখানে ছিল, ইন্দ্রনীল ছিল, আমি ছিলাম, দেবাদ্রিতা ছিল, হ্যাঁ শুভও ছিল, তুইও ছিলিস। তো সেটাও তারপরে বন্ধ হয়ে যায়। তারপরে অদ্ভুতভাবে অপরজন শুরু হয়। অপরজন অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে দেবাশিস দত্ত, যিনি অপরজনের সম্পাদক ছিলেন, তিনি অ্যাকচুয়ালি ট্রেড ইউনিয়ন কর্মী নেতা বলা যায়। তিনি সবসময় কোনো না কোনো পত্রিকা করেছেন, মানে তিনি রাজনীতি করেছেন, তার সাথে সাথে রাজনীতি বিষয়ক পত্রিকা কন্টিনিউয়াসলি করে গেছেন, এবং তার প্রায় ছাত্রজীবন থেকেই তার এটা করা অভ্যাস। শ্রমশক্তি আমিও লিখেছি একটা সময়, তুইও লিখেছিস সেখানে শ্রমশক্তিতে। তো উনি আমাকে একবার হঠাৎ করে বললেন যে মানে তোমার তো ম্যাগাজিন বেরোচ্ছে না। দেবাশিস ওর সাথে আমার পারিবারিক যোগাযোগ রয়েছে রাজনীতির সূত্রেই। তো আমাকে বললেন যে তোমারও তো ম্যাগাজিন বেরোচ্ছে না, আমারও ম্যাগাজিনটা বন্ধ হয়ে আছে, তাকে একসাথে কিছু করা যায়? তো ঘটনা হলো একসাথে করা যায়, কিন্তু আমি তো ওরকম মানে জেনারেলি হার্ডকোর পলিটিক্যাল লেখালেখি করি না। আমি বললাম হ্যাঁ, মানে আপনি যদি একসাথে কাজ করতে চান তাহলে একসাথে কাজ করতে হবে এবং করা যায়। সেখান থেকে অপরজন শুরু। অপরজনেরও প্রায় 5 বছর চলে। আমরা আস্তে আস্তে পাবলিকেশনের দিকে যাবো বলে ঠিক করেছিলাম, এবং খুব স্বাভাবিকভাবেই মানে লিটল ম্যাগাজিনে যেটা হওয়ার কথা সেটাই হয়েছে, ওটি বন্ধ হয়ে গেছে। তো এটাই হওয়া স্বাভাবিক। লিটল ম্যাগাজিন সেটা ভালো, অনেক সময় মানে সবসময় মানে লিটল ম্যাগাজিন, আজকাল লিটল ম্যাগাজিনে 2টো লিটল ম্যাগাজিন করে তারপরে গিয়ে একটা ছোটো পাবলিকেশন হাউস করে ফেলার এই যে মারাত্মক একটা বাজে প্রবণতা তৈরি হয়েছে, এর থেকে এটা অনেক ভালো, এটা বন্ধ হয়ে গেছে।
হ্যাঁ মানে এটা তো অলমোস্ট হচ্ছে তোর এস্টাবলিশমেন্টের বা ইনস্টিটিউশনের পাশে বুশ হান্টিং করা আর কি। তার থেকে ভালো হয়েছে ভাই ওখান থেকে বেঁচে যাওয়া গেছে। তো বন্ধ যখন হয়ে গেল, এবার তো একটা মানে কবিতাগুলো লেখা হয়েছে যখন, এবং আমি তো মনে করি যে আমার নিজের লেখালেখির মধ্যে সেটা একটা অন্যরকম লেখালেখির জায়গা, অন্তত আমার ক্ষেত্রে কাছে। তো একটা বই করার ইচ্ছে তো মনে মনে ছিলই। কত বইমেলার সময় প্রশান্তর সাথে তো আলাপ তো অবভিয়াসলি তুই জানিসই, মানে ও তো আমরা একই সাথে কাছে পিঠে সময় এসব মানুষ। তো প্রশান্তর সাথে হঠাৎ করে গভীর যোগাযোগ হয়ে যায়, তার জন্য ওই যে লোকটি চলে গেছে আর কি, অমিতাভ বন্দ্যোপাধ্যায়। সে মানে অমিতাভ যেদিন মারা যায় তার পরের দিন, এই দিন তার দাহ হওয়ার কথা, ক্রিমেশন হওয়ার কথা, না যেদিন মারা যায় বলে আমরা খবর পাই। তো আমি তো হরিণঘাটা থেকে যাচ্ছিলাম, প্রশান্ত আমায় ফোন করেছিল, ওর নাম্বার আমার নাম্বার কোত্থেকেও পেয়েছে আমি জানি না, ছিল নিশ্চয়ই, এবং পরের দিন ও আসে। যাক, সেটা নিয়ে খুব বেশি কথা বলতে অস্বস্তিকর বিষয় আর কি। মানে যে গুটিকয় মানুষ আমরা ছিলাম তার মধ্যে ও একজন ছিল। তো সেটা আমাদের যারা আমরা ছিলাম, আমি, অনির্বাণ এবং অর্ঘ্য, এই তিনজনের কাছে সেটা একটা বিশাল থাকা আর কি। কারণ আমরা আমাদের বন্ধুকে সারা জীবনের মতো ছেড়ে চলে আসছিলাম আর কি। তো সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে পাশে, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার ছিল। তো সেই সূত্রে প্রশান্তর সাথে যোগাযোগ শুরু হয়ে যায়। প্রশান্ত আমাকে হঠাৎ করে নভেম্বর নাগাদ বলে যে তুমি একটা বই করো মুক্তাঞ্চল থেকে। তার মাঝখানে একটা বইমেলা আসে, সেই বইমেলায় প্রশান্ত অমিতাভর ছবি এবং কবিতা সহ ওই কৌশিকদা রাখা ছবি একটা ওই কার্ড বের করে। তো আমি ওইটার জন্যই সেবার বইমেলাতে গেছিলাম, ওই শুধুমাত্র ওটার জন্য। আর একটা হচ্ছে ওর লাস্ট বইটা কিনবো বলে। তো মানে খুব খারাপ লাগছিল, তার কারণ হচ্ছে এটা ঘটনা যে বইঘড়ি বন্ধ হয়ে গেছিলো অনেক দিন, কিন্তু এটা ঘটনা যে আমরা আর একসাথে থাকছিলাম না যাপনের ক্ষেত্রে অন্তত। কিন্তু আমাদের তো বইমেলাতে নিয়মিত একসাথে যেতাম বা একসাথে দেখা করতাম, একসাথে নরক গুলজার করতাম, এগুলো তো আমাদের ছিল। ফলে বইমেলাটা ফাঁকা হয়ে গেছিলো আর কি আমাদের কাছে। তো গিয়ে ফিরে আসি, একটা যোগাযোগ শুরু হয়। তো যখন বলে করতে, এবং ওই সেইবার আমি মুক্তাঞ্চলকে এর আগে আমি অত ভালো করে দেখিনি, মানে সেটা আমারই আনফর্চুনেট। ওরা তার আগে থেকেও বসছে, ওই সেবার গিয়ে আমি দেখি মানে ওরা এই করছে, কথা হয় কিছু, ওরা এটা করতে চায়, এবং যেটা করতে চায় সেটা এটা ঠিক যে লিটল ম্যাগাজিনের যে চরিত্র থাকা উচিত, যে সেটা স্টেপিং স্টোন নয়, এবং সেটা দুটো সংখ্যার পরে গিয়ে একটা পাবলিকেশন, ছোটো পাবলিকেশন হয়ে যাওয়ার জায়গা ঠিক নয় অ্যাকচুয়ালি। এটা প্রশান্ত বিশ্বাস করে, সে কাজটা করার চেষ্টা করে, এটা আমি কনভিন্সড হই। এবং প্রশান্তর মধ্যে একটা অদ্ভুত প্রশান্ত এবং প্রশান্ত আর কি, মানে অংশুমান, প্রশান্ত, ইভেন সোমনাথ, আমাদের তো সেই সোমনাথকে এখন অন্যরকম লাগে, যখন ওখানটায় দেখি তখন সোমনাথকে অন্যরকম লাগে। তো এই যে একটা এক্সুবারেন্স অফ লাইফ আর কি, সেটা তো আমরা মিস করি না, মানে আমাদের তো হ্যাঁ ওই সেলিব্রেশনটা আমরা মিস করি। কারণ আমাদের এটা যে মানে ধর মুক্তাঞ্চল যে ফিলটা নিয়ে আসছে সেটা একটা অ্যাম্প্রাইজ ভার্সন অফ বইখড়ি ভার্স, মানে ফিলিং এর জায়গার কথাটা বলছে, যে ফিলোসফির কথাটা, আউটলুকের কথাটা অনেকটা কি মানে সেটা একটা কমফর্ট জোন কি তৈরি হচ্ছে, মানে এটা আমার প্রশ্ন। হ্যাঁ মানে অন্তত ওদের যে যাপন আর কি, সেটা আমাকে তো বইখড়ি ফিল দেয়। এবার আর একটা জায়গা রয়েছে, সেখানে প্রশান্ত রাজনৈতিক অবস্থানের সাথে আমার অনেক ক্ষেত্রে সহমত রয়েছে, তো ডিফারেন্সও আছে, যেটা বইখড়িতে তো আমাদের সেই সময় অবধি কোনো রাজনৈতিক কাজকর্ম বা রাজনৈতিক সহমতের জায়গার প্রশ্ন ছিল না। সেটা এখানে এসে প্রশান্তদের সাথে কাজ করার ক্ষেত্রে আমার আর একটা অ্যাডিশনাল পয়েন্ট, যে ওদের বহু ক্ষেত্রে, যেমন আমি বলি মানে ধর ও কাস্ট পলিটিক্স নিয়ে যে কথাবার্তাগুলো বলে বা যে কথাবার্তাগুলো হয় ব্যক্তিগত স্তরে, তার সাথে বহু ক্ষেত্রে আমি সহমত পোষণ করি। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে ধর আমি দীর্ঘদিনের এস্টাবলিশড একটা কমিউনিস্ট ফ্যামিলির ছেলে, আমি সেখান থেকে দেখতেও চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রং উইথ দ্য কমিউনিস্ট পার্টি। এটা নতুন, আমরা হয়তো নতুন দেখার চেষ্টা করছি, এটা এই ডিসকোর্সটা নতুন কোনো ডিসকোর্স নয় যদিও, সো এজ ওল্ড ডিসকোর্স। কিন্তু আমাদের কবিতার ক্ষেত্রে এরকম, মানে আমাদের কবিতার ক্ষেত্রে এই জিনিসটা আগে কখনোই ছিল না, অন্তত আমরা যখন লিটল ম্যাগাজিন করতাম কোনো রকম তার মধ্যে ওইভাবে
পরিচিতির ব্যাপারটা আসতো না, মানে কোনো রকমই আইডেন্টিটি পলিটিক্স বা কিছু সেইভাবে ওটা ঢুকতো কি? অত ঢুকতো তো না বোধ হয়, আমার মনে হয় না। মানে আমরা যতদিন পর্যন্ত লিটল ম্যাগাজিন করেছি ওরকম মানে অ্যাজ এ ডিসকোর্স কখনো সেভাবে ঢোকেনি। এই প্রশ্নটা রাদার এরকম ভাবে হয়তো আমাদের বুঝতে হবে, আমাদের সকলকেই বুঝতে হবে, কারণ আমরা এখন একটা এজে পৌঁছেছি, সেটা 20 বছরের একটা ইতিহাস, মানে যখন আসার পরে এখানে পৌঁছেছি, এখন আমাদের কাছে পলিটিক্সটা ইম্পর্টেন্ট অ্যাজ এ ফর্ম অফ যে কোনো, মানে আইদার তার সঙ্গে এনগেজমেন্ট ইম্পর্টেন্ট অথবা ডিসএনগেজমেন্ট ইম্পর্টেন্ট। মানে এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে জুড়বো বা বিচ্যুত হব বা কন্টিনিউ করবো এইরকম একটা পেরিফেরিতে দাঁড়িয়ে আমাদের আগের জেনারেশনরা কি ভেবেছে, বা তারাও কি এইরকমই একটা জায়গা, শুরুটা সকলেরই এক, সেটা সার্থকদাও জানে, সার্থকদারাও একই রকম ভাবে করেছে, আমরা সবাই। আমার মনে হয় আলোচনা হতে পারে যেটা আমাদেরকেও মানে যে হ্যাঁ আমাদের থেকে যারা আরো সিনিয়র, যে সব মিলিয়ে মানে তার পরবর্তীতে কোথায় আসে জানতে পারবো। ইম্পর্টেন্ট লাগবে সেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে লিটল ম্যাগাজিনের তো চরিত্র ছিল একটা সাহিত্য নিয়ে উন্মাদনা, এবং তার মধ্যে একটা খাপছাড়া ব্যাপারও ছিল। সে কখনো ভাবেনি যে 6টা সংখ্যা 7টা সংখ্যা অনিয়মিত সংখ্যার পর একটা প্রকাশনা করে ফেলবে, একদম এটা। এই যে প্রশান্তদের মধ্যে যে ওই হঠাৎ করে ব্যাগ ভর্তি কাঠ নিয়ে এসে ফট করে স্টল করে দাঁড়িয়ে পড়লো, তারপরে ধুলোর মধ্যে বসে, এই দৃশ্য ওদের মধ্যে আমিও ফিল করেছি। মানে এইটাই তো ছিল চরিত্র। টেবিলগুলো তো ক্রমাগত খালি হয়ে যাচ্ছে, আর পাশগুলো ভরে উঠছে এইটুকুটুকু পায়রার খোপের মতো স্টল, সব করা টেবিল ফাঁকা হচ্ছে। যে পর্বান্তর ম্যানিফেস্টো পাঠ্যদের উঠে গেল, তার জায়গা স্থান করছে কি তুমি লক্ষ্য করো, হাসির লিটল ম্যাগাজিন, রান্নার লিটল ম্যাগাজিন, খুবই সাংঘাতিক অবস্থা। আচ্ছা, একটা ছোট্ট জিনিস ওকে জিজ্ঞেস করে তোমার দ্বিতীয় বইয়ের কোথায় একটা কবিতা শুরু হচ্ছে ওই ভাত মাখার শব্দ দিয়ে প্রথম, ওটা কোন কবিতার নামটা একটু বলবে? নোটেশন, ঠিক আছে। প্রশ্ন আমি সবটাই শুনেছি আগে, না তাও আবার এখন এই জেনারেল আলোচনা এই জেনারেল আলোচনা তো কিছু নেই।